প্রবাদে বলা হয় সোনার খাঁটি পরীক্ষা হয় আগুনের শিখায়, আর মানুষের আসল পরীক্ষা হয় জীবনের সবচেয়ে অন্ধকার ঘণ্টায়। যখন ধন দৌলত আর খ্যাতির আলোয় চারপাশ উজ্জ্বল, তখন গোটা দুনিয়া মাথা নত করে সম্মান জানায়। কিন্তু যখন পকেট শূন্য হয়ে যায়, তখন নিজের লোকেরাও চোখ সরিয়ে নেয়। এই কাহিনীও ঠিক তেমনই এক অদম্য পরীক্ষার কথা বলে, যেখানে সম্পর্কের মূল সত্যটি অর্থের চাকচিক্যের সামনে সম্পূর্ণ ম্লান হয়ে গিয়েছিল। শহরের একটি মধ্যবিত্ত পাড়ায় আজ হইচইপূর্ণ পরিবেশ ছিল অস্বাভাবিকভাবে বেশি। ভট্টাচার্য নিবাসকে ফুলের মালা ও সাজসজ্জার ধরিয়ে তোলা হচ্ছিল। বাড়ির বউ মিতা আজ মাটিতে পা রাখতে পারছিল না। তার চেহারায় এক অভূতপূর্ব গর্বের আভা ফুটে উঠছিল। সে ফোনে তার বান্ধবীর সঙ্গে উচ্চস্বরে কথা বলছিল, যাতে পাড়ার লোকজনও সব শুনতে পায়। আরে শোন, আজ অর্জুন ফিরে আসছে, 5 পুরো বছর পর। তোর তো জানাই আছে, সিঙ্গাপুর গিয়েছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে। এখন তো সে ওখানকার এক নামকরা ধনকুবের হয়ে গেছে। আমি তো ঠিক করে ফেলেছি, সে আসার সঙ্গে সঙ্গে আমরা এই পুরনো ঘিঞ্জি বাড়ি ছেড়ে কোনো হাই সোসাইটির পেন্ট হাউসে চলে যাব। এখন এই বুড়ো শাশুড়ি শ্বশুরের সঙ্গে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় আমার পক্ষে। রান্নাঘরে অর্জুনের মা সরস্বতী দেবী ও বাবা প্রদীপবাবু নীরবে তাদের ছেলের অভ্যর্থনার আয়োজন করছিলেন। সরস্বতী দেবীর হাত কাঁপছিল, কিন্তু চোখে ছেলেকে দেখার অধীর আগ্রহ ঝলমল করছিল। মিতার কথাগুলো তারা শুনতে পেয়েছিলেন, তবু তারা চুপ রইলেন। তাদের চিন্তা শুধু ছেলের নিরাপত্তা নিয়ে, সম্পদ নিয়ে নয়। প্রদীপবাবু স্ত্রীর কাঁধে হাত রেখে বললেন, সরস্বতী, তুমি চিন্তা করো না। আমাদের অর্জুন তো সংস্কারের আদর্শ ছেলে। বিদেশ গিয়ে সে বদলে যায়নি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির সামনে একটা ট্যাক্সি এসে থামল। মিতা ছুটে গিয়ে দরজা খুলল। তার চোখে দামি গাড়ি, বিদেশি উপহার আর সোনার অলংকারের স্বপ্ন দোলছিল। দরজা খুলতেই সামনের দৃশ্য দেখে তার পা স্থির হয়ে গেল। সামনে অর্জুন দাঁড়িয়েছিল, কিন্তু মিতা যেমন কল্পনা করেছিল তেমন নয়। তার পোশাক সাদামাটা এবং কয়েক জায়গায় নোংরা। হাতে কোনো বিলাসবহুল সুটকেস নয়, শুধু একটা জীর্ণ ব্যাগ। মুখে অবসাদ আর চোখে এক অজানা আতঙ্ক। সে কোনো বড় কর্মকর্তা বা শিল্পপতির মতো দেখাচ্ছিল না, বরং এক পরাজিত মানুষের মতো মনে হচ্ছিল। মিতার হাসি মুখ থেকে উধাও হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল, অর্জুন, তোমার এই কী অবস্থা করেছ? তোমার সেই বিএমডব্লিউ কোথায়? আর সেই উপহারগুলো? তুমি তো সিঙ্গাপুর থেকে আসছ। অর্জুন এক গভীর শ্বাস ফেলল। তার চোখে এমন এক গভীরতা ছিল যা মিতা ধরতে পারল না। সে ভিতরে ঢুকে মা বাবার পায়ে প্রণাম করল। সরস্বতী দেবী তৎক্ষণাৎ তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার ছেলে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। কিন্তু মিতার ধৈর্য তখন ফুরিয়ে আসছিল। সে অর্জুনের হাত ছাড়িয়ে বলল, মা, এই নাটক বন্ধ করুন। অর্জুন, আমাকে সত্যি বলো, এই ছেঁড়া পুরনো জামা, এই ট্যাক্সি, ওখানে কি হয়েছে? তুমি তো বলেছিলে তোমার ব্যবসা বিশাল বড় হয়েছে। অর্জুন চোখ নামিয়ে নিল এবং গম্ভীর স্বরে বলল, মিতা, মা, বাবা, আমাকে ক্ষমা করো। সত্যি কথা এই যে আমার সব কিছু লুট হয়ে গেছে। গত বছর ওখানে অর্থনৈতিক মন্দা এসেছিল এবং আমার ব্যবসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমি ঋণের সাগরে ডুবে গিয়েছিলাম। নিজের প্রাণ আর অবশিষ্ট সম্মান বাঁচাতে আমাকে পালিয়ে আসতে হয়েছে। এখন আমার কাছে একটা পয়সাও নেই, উল্টে মাথায় বিপুল ঋণ। আমি এখন পুরোপুরি নিঃস্ব। এই কথা শুনতেই ঘরে নীরবতা নেমে এলো। প্রদীপবাবু ও সরস্বতী দেবীর মুখে উদ্বেগের ছায়া পড়ল, কিন্তু মিতার মুখ ক্রোধ ও ঘৃণায় রক্তিম হয়ে উঠল। যে স্বামীকে সে নিজের বিলাসের সিঁড়ি ভেবেছিল, আজ সে তার সামনে এক অপ্রয়োজনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। মিতার চোখে এখন অর্জুনের প্রতি ভালোবাসা নয়, খাঁটি বিদ্বেষ। সে অর্জুনকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল যেন কোনো আবর্জনা। মিতার মুখ রাগে ফুঁসে উঠল। সে কাছে রাখা ফুলের ঝুড়ি, যা অর্জুনের স্বাগতের জন্য সাজিয়েছিল, মেঝেতে ছড়ে ফেলল। ঘরের নীরবতা ভেঙে গেল এবং মিতার চিৎকার প্রতিধ্বনিত হল, ধ্বংস হওয়া ঋণী তো তুমি বলতে চাও যে আমি আমার যৌবনের 5 বছর এক ভিক্ষুকের প্রতীক্ষায় গোষ্ঠ করেছি? মিতা বিষাক্ত স্বরে বলল, আমি ভেবেছিলাম তুমি ওখানে রাজার হালে আছো, আর তুমি এখানে ছেঁড়া অবস্থায় এসেছ। তোমার লজ্জা করে না? প্রদীপবাবু মধ্যস্থতার চেষ্টা করলেন। বৌমা, শান্ত হও। বিপদ আসে, চলে যায়। আমাদের ছেলে সুস্থভাবে ফিরেছে। আমরা সবাই মিলে আবার সব ঠিক করে নেব। চুপ করো তুমি।
বিতা শ্বশুরের উপর চেঁচিয়ে উঠল, কে ঠিক করবে, তুমি নাকি তোমার এই অকর্মা ছেলে? আমি বক্তৃতা চাইনি, বিলাস চেয়েছিলাম। আমি এই বাড়িতে বিয়ে করেছিলাম শুধু এই ভেবে যে অর্জুনের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এ তো এক নিভন্ত প্রদীপ বেরিয়ে এলো। এতটা বরে মিতা তড়িঘরে নিজের ঘরে ঢুকে ড্রয়ার থেকে একটা ফাইল বের করে আনল। সে সেই ফাইল অর্জুনের মুখে ছুড়ে দিয়ে বলল, এটা নাও। আমার জানা ছিল তোমাদের মতো লোকের উপর ভরসা করা যায় না। আমি আগেই উকিলের সঙ্গে কথা বলে রেখেছিলাম, শুধু তোমার আসার অপেক্ষা ছিল যাতে সিদ্ধান্ত নিতে পারি। যদি তুমি ধনী হয়ে ফিরতে তাহলে আমি রানীর মতো থাকতাম, কিন্তু এখন তুমি নিঃস্ব, তাই আমাদের সম্পর্ক এখানেই শেষ। এখনই এই তালাকপত্রে সই করো। অর্জুন কাগজগুলো দেখল, তারপর মিতার চোখে তাকাল। তার কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা ছিল। মিতা, আমাদের 7 পাক আর 5 বছরের প্রতীক্ষার কি কোনো মূল্য নেই? শুধু টাকাই কি তোমার কাছে সব? আজ আমার সময় খারাপ, কালও তো বদলাতে পারে। মিতা ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। প্রতিশ্রুতি আর শপথ পেট ভরায় না অর্জুন। আমার কাছে টাকাই ঈশ্বর। যার কাছে টাকা নেই সে আমার কাছে মৃত। আর শোনো, শুধু তালাক নয়, এই বাড়িটাও এখনই খালি করতে হবে। সরস্বতী দেবী আতঙ্কিত হয়ে উঠলেন। বৌমা, এই কি বলছ? এই বাড়ি তো আমাদের। এত রাতে আমরা যাব কোথায়? মিতা নির্মম হাসিতে বলল, তোমাদের বাড়ি ভুলে গেছ? গত বছর অর্জুন যখন ঋণ নিয়েছিল তখন এই বাড়ি বন্ধক ছিল, আর কাগজপত্রে আমি চালাকি করে এটাকে নিজের নামে করিয়ে নিয়েছি নিরাপত্তার নামে। এখন আইনত এই বাড়ি আমার। আমি চাই না আমার বাড়িতে 3 জন পরগ্রাহী বিনামূল্যে খেয়ে যাক। এর আগেই প্রদীপবাবু বা অর্জুন কিছু বোঝার আগে মিতা তাদের মালপত্র তুলে বাইরে ছুটতে শুরু করল। সে অর্জুনের সেই পুরনো ব্যাগ দরজার বাইরে সিঁড়িতে ছুঁড়ে ফেলল। তারপর সরস্বতী দেবীর হাত ধরে তাদের ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। প্রদীপবাবু টলতে টলতে স্ত্রীকে ধরতে ছুটলেন। রাত তখন 11টা বাজছিল। পাড়ায় নীরবতা ছিল, কিন্তু মিতার চিৎকার পাড়ার বাতি জ্বালিয়ে দিয়েছিল। অর্জুন দরজায় দাঁড়িয়েছিল, তার চোখে অশ্রু নয়, এক চূড়ান্ত সিদ্ধান্ত। মিতা, আরেকবার ভেবে দেখো, অর্জুন বলল। আজ তুমি আমাদের বের করলে কাল অনুতাপের সুযোগও পাবে না। বেরিয়ে যাও এখান থেকে। মিতা চেঁচিয়ে দরজা জোরে তাদের মুখের ওপর বন্ধ করে দিল। দূর হয়ে যাও, আর কখনো তোমার অপয়া মুখ দেখিও না। বন্ধ দরজার বাইরে শীতল বাতাসের ঝাপটায় বৃদ্ধ মা বাবাও তাদের ছেলে দাস্তায় দাঁড়িয়ে রইল। মিতা শুধু সম্পর্কই নয়, মানবতাকেও অপমান করেছিল। কিন্তু সে জানত না যে বন্ধ দরজার ওপারে সে নিজের ভাগ্যকে বাইরে পাঠায়নি, বরং নিজের দুর্ভাগ্যকে ভিতরে ডেকে এনেছে। রাত গধীর, বাতাস হিমশীতল, কিন্তু তার চেয়েও শীতল ছিল মিতার উচ্চারিত শব্দগুলো। প্রদীপবাবু ও সরস্বতী দেবী ফুটপাথে তাদের পুরনো স্যুটকেস নিয়ে বসেছিলেন। তাদের চোখের জল থামছিল না। যে বাড়ি তারা নিজেদের রক্ত ঘামের উপার্জনে ইটে ইট গেথে তৈরি করেছিলেন, আজ সেই বাড়ির চৌকাঠ থেকে তাদের অপমান করে বের করে দেওয়া হয়েছে। প্রদীপবাবু কাপা স্বরে বললেন, বাবা অর্জুন, এখন আমরা যাব কোথায়? বুড়ো বয়সে এই দিন দেখার আগে কেন মরে গেলাম না? তোকে তো ঋণদাতাদের হাত থেকে বাঁচতে হবে। আমরা যাব কিভাবে? অর্জুন বাবার কাঁধে হাত রাখল। এখন তার মুখ থেকে সেই ভয়, সেই ক্লান্তি, সেই অসহায়তা সম্পূর্ণ মুছে গেছে, যা কিছুক্ষণ আগে বাড়ির ভিতরে দেখা যাচ্ছিল। তার মেরুদণ্ড সোজা, চোখে অপরিসীম আত্মবিশ্বাস ও প্রতাপের দীপ্তি। সে পকেট থেকে একটা দ্বিতীয় মোবাইল বের করল, যা এতক্ষণ মিতার কাছে লুকিয়ে রেখেছিল, এবং একটা নাম্বার ডায়াল করল। ফোনে শুধু বলল, গাড়ি পাঠাও। লোকেশন একই, তাৎক্ষণিক। সরস্বতী দেবীর চোখের জলে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কার সঙ্গে কথা বলছ? আর আমাদের কাছে তো হোটেলের টাকাও নেই, যাব কোথায়? অর্জুন হাসল, এক রহস্যময় হাসি, যাতে দুঃখের সমাপ্তি ও ন্যায়ের সূচনা। মা, আমি বলেছিলাম না, সময় বদলাতে দেরি লাগে না। তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। তোমার ছেলে এখনো হারেনি। আজকের রাত শুধু ধৈর্য ধরো, কালকের সূর্য আমাদেরই হবে। মাত্র 5 মিনিট কাটতেই রাস্তার নীরবতা ভেদ করে এক চকচকে কালো লাক্সারি এসইউভি তাদের সামনে এসে দাঁড়াল। গাড়ির কাঁচ কালো, নম্বর প্লেটে লাল সরকারি সিল। ড্রাইভার তৎপরতায় নেমে পিছনের দরজা খুলে অর্জুনকে স্যার বলে অভিবাদন জানাল। প্রদীপবাবু ও সরস্বতী দেবীর চোখ বিস্ময়ে বিস্ফারিত। তারা ভয়ে ভয়ে গাড়িতে উঠলেন। এমন এসির শীতলতা ও মখমলের আসন তাদের আরও বিভ্রান্ত করল। অর্জুন ড্রাইভারকে শহরের সবচেয়ে দামি 5 তারা হোটেলের দিকে যাওয়ার ইঙ্গিত দিল। হোটেলের জাঁকজমকপূর্ণ লবিতে পৌঁছতেই জেনারেল ম্যানেজার নিজে ছুটে এলেন। স্বাগতম স্যার, আমাদের জানানো হয়নি আপনি আজ রাতেই আসবেন। আপনার প্রেসিডেন্সিয়াল সুইট প্রস্তুত। মা বাবা কিছুই বুঝতে পারছিলেন না যে ছেলে কিছুক্ষণ আগে দানাদানায় মুখাপেক্ষী হওয়ার অভিনয় করছিল, তাকে এখানে এত সম্মান কেন।
ঘরে পৌঁছে অর্জুন তাদের জল খাওয়ালো এবং বলল, বাবা, মা, ঘুমিয়ে পড়ুন। আমি সব জেনে শুনেই করেছিলাম। আমাকে দেখতে হয়েছিল মিতা আমার টাকা ভালোবাসে নাকি আমাকে। আমার উত্তর পেয়ে গেছি। কাল সকালে আমরা আবার সেই বাড়িতে যাব, কিন্তু এবার চাইতে নয়, পুরো হিসেব চোকাতে। অন্যদিকে সেই পুরনো বাড়িতে মিতা নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। তার মনে হচ্ছিল সে জীবনের সবচেয়ে বড় বোঝা সেই পরগ্রাহীদের বাড়ি থেকে বিতাড়িত করেছে। সকাল হল, সূর্যের কিরণ জানালা দিয়ে ঢুকল। মিতা আড়মোড়া ভেঙে নিজেকে বলল, আহ, আজাদি! আজ থেকে এই বাড়ি, এই জীবন সব আমার। এখন এটা বেচে নিজের জন্য একটা পেন্ট হাউস কিনব। সে চায়ের কাপ নিয়ে বারান্দায় এসেছিল কি, তখনই দূর থেকে সাইরেনের তীব্র শব্দ ভেসে এলো। হুটারের গর্জনে পুরো গলি কেঁপে উঠল। প্রথমে মনে হলো হয়তো কোনো বড় মন্ত্রী যাচ্ছেন, কিন্তু শব্দ ক্রমশ তীব্র হয়ে তার গলির দিকে মোড় নিল। মিতা ঝুঁকে দেখতেই তার পায়ের তলার মাটি সরে গেল। সরকারি গাড়ির এক বিশাল কাফেলা, পুলিশের জিপ, কালো পোশাকের কমান্ডো, সব তার বাড়ির ঠিক নিচে থেমে গেল। গলিতে নীরবতা এত গভীর যে গাড়ির কায়ারের শব্দও প্রতিধ্বনিত হচ্ছিল। মিতার শ্বাস আটকে গেল। সে দেখল সবচেয়ে বড় কালো গাড়ির চারপাশে ব্ল্যাক ক্যাট কমান্ডো ঘিরে দাঁড়িয়েছে। এক ইউনিফর্মধারী পুলিশ অফিসার তৎপরতায় পিছনের দরজা খুলে হিল জোড় করে স্যালিউট করল। মিতার হৃৎস্পন্দন থেমে গেল। তার মনে হল পুলিশ নিশ্চয়ই অর্জুনকে গ্রেফতার করতে এসেছে, নিশ্চয়ই কোনো বড় কেলেঙ্কারি করেছে তাই পালিয়ে এসেছে। সে মনে মনে ভেবে দৌড়ে নিচে প্রধান দরজায় গেল। সে পুলিশকে বলতে চাইছিল তার এই লোকের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু দরজায় পৌঁছতেই দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। গাড়ি থেকে যে ব্যক্তি নামল সে অর্জুনই, কিন্তু সে অর্জুন নয় যে কাল রাত ছেঁড়া জামায় মাথা নত করে দাঁড়িয়েছিল। আজ তার গায়ে লক্ষ লক্ষ টাকার ইতালিয়ান স্যুট, চোখে দামি কালো সানগ্লাস, কবজিতে দামি ঘড়ির ঝকমক, তার হাঁটায় সিংহের দাপট। তার পিছনে দ্বিতীয় গাড়ি থেকে প্রদীপবাবু ও সরস্বতী দেবীও নামলেন। কাল রাতের ভয় তাদের মুখ থেকে মুছে গেছে, জায়গায় এসেছে শান্ত গৌরব। মিতা হতভম্ব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তার মুখ থেকে শুধু ফিসফিসানি বেরোল। অর্জুন তার দিকে তাকালই না। সে সোজা বাড়ির গেটের দিকে এগোল। মিতা পথ আটকাল। থামো, এসব কি নাটক? পুলিশ কেন? তুমি কি চুরি করেছ? তখনই কড়া কণ্ঠ শোনা গেল, সরে যান ম্যাডাম। শহরের এসপি এগিয়ে মিতাকে সরিয়ে অর্জুনের পথ করে দিলেন। এসপি বললেন, স্যার, ফোর্স ভিতরে নেব নাকি আপনি একাই কথা বলবেন? অর্জুন চশমা খুলে কোটের পকেটে রেখে শান্ত স্বরে বলল, না অফিসার, এটা পারিবারিক ব্যাপার, কিন্তু আমার পিএ ও উকিলকে ভিতরে পাঠান, বাকি ফোর্স বাইরে থাকবে। জি স্যার। এসপি আবার স্যালিউট করলেন। স্যার শব্দটা মিতার মাথায় হাতুড়ির মতো আঘাত করল। পুলিশরা তাকে স্যার বলছে কেন? অর্জুন, তার মা বাবা ও দুই স্যুট পরা উকিল বাড়ির ভিতর ঢুকলেন। সেই লিভিং রুম যেখানে কাল রাত মিতা তাদের মাল ফেলেছিল, আজ অর্জুনের উপস্থিতিতে ছোট মনে হচ্ছিল। অর্জুন সেই সোফায় বসল যেখানে কাল পর্যন্ত মিতা পা ছড়িয়ে বসত। সে ইঙ্গিতে মা বাবাকে সম্মানের সঙ্গে বসালো। মিতা তখনও দরজায় দাঁড়িয়ে, তার অহংকার ভয়ে রূপান্তরিত হচ্ছিল। সে কাঁপা স্বরে জিজ্ঞাসা করল, অর্জুন, তুমি আসলে কে? এই পুলিশ তোমাকে স্যালিউট করছে কেন? অর্জুন একটা ফাইল টেবিলে ফেলল। শব্দে মিতা চমকে উঠল। আমি কে? অর্জুন ব্যঙ্গাত্মক হাসির সঙ্গে বলল, আমি সেই অকর্বা স্বামী যাকে তুমি কাল রাত আবর্জনার মতো বাইরে ছড়ে দিয়েছিলে। কিন্তু বিশ্ব আমাকে ভারত সরকারের বিশেষ বিদেশ সচিব এবং এই রাজ্যের নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে চেনে। সিঙ্গাপুরে আমার ব্যবসা ধ্বংস হয়নি মিতা, বরং আমি কোম্পানিকে এক মাল্টিন্যাশনাল কর্পোরেশনে পরিণত করেছিলাম এবং তারপর দেশ সেবার জন্য উচ্চ সরকারি পদ গ্রহণ করেছি। আমি এখানে শুধু দেখতে এসেছিলাম আমার স্ত্রী আমার পদ প্রতিপত্তি ও টাকা ভালোবাসে নাকি আমার অস্তিত্ব। মিতার মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। তার মাথা ঘুরতে লাগল। যে সম্পদের জন্য সে অর্জুনকে প্রত্যাখ্যান করেছিল সেই সম্পদ তো তার পায়ের কাছেই ছিল, কিন্তু এখন আর পৌঁছনোর উপায় নেই। মিথ্যে! মিতা চেঁচিয়ে উঠল, কিন্তু তার কণ্ঠে জোর ছিল না। তুমি মিথ্যে বলছ, এরা সব ভাড়াটে। অর্জুন উকিলের দিকে ইঙ্গিত করল। উকিল এগিয়ে এক আইনি দলিল মিতার সামনে মেলে ধরল। মিসেস মিতা, এটা স্যারের নিয়োগপত্র ও সম্পত্তির বিবরণ। আর হ্যাঁ, যে বাড়িকে আপনি নিজের ভাবছেন সে সম্পর্কে এক কঠিন সত্য জেনে নিন। উকিল চশমা ঠিক করে শান্তস্বরে বলল, মিসেস মিতা, যে ঋণ চুক্তি ও হস্তান্তর দলিলের জোরে আপনি এই বাড়িকে নিজের বলছেন সেটা আসলে ছেঁড়া কাগজের টুকরোর বেশি কিছু নয়। অর্জুন স্যার ৩ বছর আগেই বাবার সব বাড়ির ঋণ শোধ করে দিয়েছিলেন। বাড়ির আসল দলিল ব্যাংকে নয়, স্যারের ব্যক্তিগত লকারে নিরাপদ। আপনি যে কাগজে চালাকি করে সই করিয়েছিলেন সেগুলো আইনত অবৈধ।
মিতার পায়ের তলা থেকে যেন পৃথিবী সরে গেল। কি? কিন্তু কিন্তু তার জিভ তালুতে আটকে গেল। অর্জুন উঠে ধীরে ধীরে মিতার কাছে এগোল। তার চোখে এখন অসহায়তা নয়, বিজয়ীর দীপ্তি। অবাক হয়েছ মিতা? তুমি ভেবেছিলে তুমি খুব চতুর। তুমি ভুলে গেছো আমি বিজনেস ম্যানেজমেন্ট পড়তে বিদেশ গিয়েছিলাম এবং মানুষের স্বভাব বোঝা আমার কাছে সহজ। তোমার লোভী মনের আভাস আমি অনেক আগেই পেয়েছিলাম। এই দারিদ্র্যের অভিনয়, এই ছেঁড়া জামা, সবই ছিল এক পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম যদি আমার কাছে সম্পদ না থাকে তাহলে তুমি আমার বৃদ্ধ মা বাবার ভরণপোষণের দায়িত্ব নেবে কিনা। কিন্তু দুঃখের বিষয়, তুমি গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাও। মিতার মাথা অসাড় হয়ে গেল, চোখের সামনে অন্ধকার নামল। সে জানালা দিয়ে বাইরের বিলাসবহুল গাড়িগুলো দেখল, তারপর অর্জুনের দামি স্যুট, তারপর নিজের খালি হাত। সে উপলব্ধি করল সে শুধু স্বামী হারায়নি, নিজের হাতে সেই রাজকীয় জীবন ধ্বংস করেছে যার স্বপ্ন সে ছোটবেলা থেকে দেখত। কোটি কোটির সম্পদ, চাকরবাকর, সম্মান সব তার হাতের মুঠোয় ছিল। শুধু একটু মানবতা দেখালেই হতো। কিন্তু এখন সব শেষ। নিজের ভুল বুঝতেই মিতার চরিত্র আবার বদলে গেল। তার চোখে কুমিরের অশ্রু ঝরতে লাগল। সে ছুটে অর্জুনের পায়ে পড়ে কাকুতি মিনতি করতে লাগল। অর্জুন, আমাকে ক্ষমা করো, আমার থেকে বিরাট ভুল হয়ে গেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অর্জুন, দারিদ্র্যের ভয় আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি হৃদয়ের খারাপ নই, শুধু পরিস্থিতিতে ঘাবড়ে গিয়েছিলাম। প্লিজ একটা সুযোগ দাও, আমি তোমার ও মা বাবার সেবা করব। দেখো আমি তোমার পায়ে পড়ে আছি, নিজের স্ত্রীকে ক্ষমা করো। ঘরে নীরবতা, শুধু মিতার কান্নার শব্দ। সরস্বতী দেবীর মন গলতে শুরু করল। তিনি কিছু বলতে যাচ্ছিলেন কি প্রদীপবাবু হাত ধরে থামিয়ে দিলেন। অর্জুন ঝুঁকে স্ত্রীকে দেখল যে তার দামি জুতোয় মাথা ঘষছে। সে কাল রাতের দৃশ্য মনে করল যখন এই মহিলা তার বৃদ্ধ বাবাকে ধাক্কা দিয়ে সিঁড়িকেকে ফেলে দিয়েছিল। অর্জুন পা পিছিয়ে নিল যাতে মিতার মাথা মেঝেতে ঠেকে। স্ত্রী? অর্জুন কঠোর হাসিতে বলল, কোন স্ত্রী? সেই স্ত্রী তো কাল রাতেই মরে গেছে, যখন সে আমাকে ভিখারি বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। মিতা, যদি আমি আজও সেই দরিদ্র অর্জুন হতাম তাহলে কি তুমি এভাবে পায়ে পড়তে, নাকি আবার ধাক্কা দিয়ে বের করতে? মিতা নীরব, তার কাছে এ প্রশ্নের উত্তর নেই। অর্জুন উকিলের হাত থেকে ফাইল নিয়ে মিতার সামনে ছড়ে দিল। কাল রাত তুমি আমাকে তালাকপত্র দিয়েছিলে না? নাও, আজ আমি তোমাকে মুক্ত করছি। এতে আমার সই আগেই আছে। সই করো আর সেই মুক্তির উৎসব করো যার জন্য কাল তুমি এত উতলা ছিলে। না অর্জুন, না! মিতা চিচিয়ে উঠল, আমি তালাক চাই না, তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি নও, আমার টাকা ছাড়া থাকতে পারবে না। অর্জুন কঠোর স্বরে বলল। উকিল সাহেব, কার্যধারা শুরু করুন। আর ইন্সপেক্টর? দরজায় দাঁড়ানো পুলিশ অফিসার পা বাড়ালেন। মিতা ভয়ে পুলিশের দিকে তাকাল। সে বুঝতে পারছিল না এখন কি হবে। তার দুর্ভাগ্য কি এখানেই শেষ হবে না? অর্জুন ঠান্ডা স্বরে বলল, ইন্সপেক্টর, আমার মা বাবা সিনিয়র সিটিজেন। কাল রাত এই মহিলা তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছে এবং বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছে। মেইনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্টের অধীনে আমি এর বিরুদ্ধে মামলা করতে চাই। কেস জেল। মিতার কানে এ শব্দ গলিত সীসার মতো ঢুকল। সে জানত সিনিয়র সিটিজেন আইনে বৃদ্ধদের বাড়ি থেকে বের করা ও নির্যাতন অজামিনযোগ্য অপরাধ। এতক্ষণ যে অহংকার তার ঢাল ছিল তা মুহূর্তে চুরমার হল। মিতা পাগলের মতো হাঁটুতে হাঁটুতে সরস্বতী দেবীর দিকে এগোল। সে জানত মায়ের হৃদয় মোমের মতো, হয়তো সেখানে তার কথা ধরবে। সে সরস্বতী দেবীর শাড়ির আঁচল ধরে কেঁদে বলল, মা, আপনি তো আমাকে মেয়ে মানতেন, আপনি অর্জুনকে থামান, আমাকে জেলে যেতে হবে না, আমি আপনার পা টিপব, জীবনভর আপনার দাসী হব, প্লিজ ক্ষমা করুন। সরস্বতী দেবী, যিনি সবসময় বৌমার প্রত্যেক ভুল ক্ষমা করে দিতেন, আজ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। তিনি ধীরে কিন্তু দৃঢ়তার সঙ্গে আঁচল ছাড়িয়ে নিলেন। তাদের চোখে অশ্রু, কিন্তু সেটা দুর্বলতার নয়, আত্মমর্যাদার। মেয়ে। সরস্বতী দেবী গম্ভীর স্বরে বললেন, আমি তোকে মেয়ে মেনেছিলাম মিতা, কিন্তু মেয়েরা নিজের বৃদ্ধ স্বামীকে মধ্যরাতে রাস্তায় ধাক্কা দেয় না। কাল রাত যখন তুমি আমার দেবতুল্য স্বামীকে বোঝা বলে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলে, সেই মুহূর্তে আমার ভেতরের শাশুড়ি ও মা দুটোই মরে গেছে। এখন আমার সামনে যে মহিলা দাঁড়িয়ে সে শুধু এক অপরাধী। প্রদীপবাবু স্ত্রীর হাত ধরলেন। তাদের জীবনসঙ্গিনীর এই রূপে গর্ব হচ্ছিল। অর্জুন ইন্সপেক্টরকে ইঙ্গিত করলেন। পুলিশ এগোল। মিতা ভয়ে পিছু হটতে লাগল। না, আমি বাড়ি ছেড়ে চলে যেতে রাজি, প্লিজ গ্রেপ্তার করো না। সে কাকুতি করল।
অর্জুন হাত তুলে পুলিশকে থামালো। সে মিতার কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, মিতা, আমি তোমাকে জেলে পাঠাতে পারি, আর বিশ্বাস করো, কাল যা করেছ তার জন্য তুমি যোগ্য। কিন্তু আমি চাই না আমার মা বাবার নাম আদালতে উঠুক, তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। মিতার চোখে আশার আলো জ্বলে উঠল। কি? আমি সব করতে রাজি অর্জুন। নিজের জিনিস গোছাও, অর্জুন ঠান্ডা স্বরে আদেশ দিল। শুধু নিজের কাপড় আর যা তুমি বাপের বাড়ি থেকে এনেছিলে। এই বাড়ির একটা সূচও স্পর্শ করবে না। তোমার হাতে 10 মিনিট। 11তম মিনিটে বাইরে না বেরোলে পুলিশ তোমাকে টেনে বের করে লকআপে পুরবে। মিতা স্তম্ভিত। কিন্তু আমি যাব কোথায়? আমার বাপের বাড়ি তো অন্য শহরে, আর তালাকের পর আমার ভরণ পোষণ কিভাবে হবে? অর্জুন ব্যঙ্গ করে বলল, তুমি তো খুব ধনী হতে চেয়েছিলে না? তুমি ভেবেছিলে নিজের জোরে রানীর মতো জীবন কাটাতে পারবে। এখন যাও, সেই বাস্তব জগতে জীবন কাটিয়ে দেখাও। ভরণ পোষণের কথা আমার উকিলদের সঙ্গে কথা বলো। আইন যা বলে তাই পাবে, 1 পয়সা কম বেশি নয়। কিন্তু আমার হৃদয়ে ও বাড়িতে তোমার জন্য আর জায়গা নেই। মিতার আর উপায় ছিল না। পুলিশের কঠোর নজরে সে নিজের ঘরে গেল। সেই ঘর, যেখানে কাল সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, আজ তাকে কামড়াচ্ছিল। কাঁপা হাতে ব্যাগ গোছাল। সেই ব্যাগ, যা কাল অর্জুনের উপহাসের জন্য ব্যবহার করেছিল, আজ তার নিজের বাস্তবতা। 10 মিনিট পর মিতা সুটকেস টেনে বাইরে এলো। পাড়ার লোক যারা কাল তামাশা দেখেছিল, আজও ছাদে জানালায়। কিন্তু দৃশ্য পাল্টে গেছে। কাল যে বউ সিংহীর মতো ঘুরছিল, আজ ভেজা বেড়ালের মতো মাথা নত করে। অর্জুন প্রধান দরজা খুলে বাইরে ইঙ্গিত করল, যাও মিতা, তোমার মুক্তি। তোমাকে শুভকামনা। মিতা শেষবার সেই জাঁকজমকপূর্ণ জীবন দেখল, যা তার হাত থেকে ফসকে গেছে। সরকারি গাড়ি, সম্মান, ভালোবাসার স্বামী, সব তার লোভের আগুনে পুড়ে ছাই। সে ভারী পায়ে বাড়ি থেকে বেরোল। দোরগোড়া পার হতেই অর্জুন পিছনে দরজা বন্ধ করে দিল। দাদা, দাদা, শব্দের সঙ্গে মিতা ও সেই পরিবারের মধ্যে সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। বন্ধ দরজার ওপারে এখন এক শান্ত নীরবতা। সেই উত্তেজনা, সেই দমবন্ধকর পরিবেশ যা গত কয়েক ঘণ্টা বাড়ির বাতাসে মিশেছিল, মিতার চলে যাওয়ার সঙ্গে শেষ। সরস্বতী দেবী সোফায় বসে বিয়ের আঁচল দিয়ে চোখ মুছলেন। বাবা, আমাকে ক্ষমা করো। তোর বিয়ের সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম, জানতাম না নিজের বাড়িতে সাপ পুষছি। অর্জুন হাঁটু গেড়ে মায়ের হাত ধরল। মা, এতে তোমার দোষ নেই। মানুষের আসল চেহারা সময়ই দেখায়। ভালোই হয়েছে এখনো হয়ে গেছে, না হলে সারা জীবন ভুলে থাকতাম। প্রদীপবাবু ছেলের মাথায় হাত বোলালেন। তাদের বুক গর্বে ভরে উঠল। অর্জুন, তুমি আজ প্রমাণ করেছ, এক ছেলে চাইলে মা বাবার সম্মানের জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়তে পারে। কিন্তু বাবা, এখন আমরা কি করব? এই বাড়িতেই থাকব? এখানকার প্রত্যেক দেয়ালে সেই ঘৃণার স্মৃতি জড়িয়ে আছে। অর্জুন হাসল। সে পকেট থেকে এক চাবি বের করে টেবিলে রাখল। না বাবা, আমরা এখানে থাকব না। এই পুরনো বাড়ি আমাদের স্মৃতির অংশ বটে, কিন্তু নতুন শুরুর উপযুক্ত নয়। আমি শহরের বাইরে হ্রদের তীরে এক বড় ফার্মহাউস কিনেছি, শান্তিবেলা। সেখানে মুক্ত বাতাস, বিশাল বাগান, যেখানে তোমরা পছন্দের গাছ লাগাতে পারবে, আর তোমাদের সেবার জন্য পুরো স্টাফ। তোমরা সারা জীবন সংগ্রাম করেছ, এবার রাজা রানীর মতো জীবন কাটাও। সরস্বতী দেবী ও প্রদীপবাবুর চোখে চমক ফুটল। এই চমক সম্পদের নয়, নিরাপত্তা ও ভালোবাসার। অর্জুন তাদের সাহায্য করে উঠালো। চলো, আমাদের নতুন জগৎ অপেক্ষা করছে। 3 জন বাড়ি থেকে বেরোলেন। বাইরে সরকারি কাফেলা তৈরি। তারা লাক্সারি গাড়িতে উঠতেই কাফেলা চলতে শুরু করল। রাস্তার ধারে এক দৃশ্য সবার দৃষ্টি আকর্ষণ করল। মিতা তার ভারী সুটকেস নিয়ে রোদে দাঁড়িয়ে। কোনো অটো বা ট্যাক্সি পাচ্ছে না। ঘামে ধুলোয় মাখা মিতা যখন পাশ দিয়ে যাওয়া চকচকে গাড়ি দেখল, তখন তার চোখ কাঁচের ওপারে বসা অর্জুন ও তার মা বাবার সঙ্গে মিলল। অর্জুন তাকালো, কিন্তু তার চোখে রাগ নয়, করুণা নয়, শুধু অপরিচিতের দৃষ্টি। গাড়ি এগিয়ে গেল। মিতা পিছনে উড়ন্ত ধুলোর ঝড়ে একা রয়ে গেল। সে যে ভবিষ্যতের জন্য বর্তমান ত্যাগ করেছিল, আজ সেই ভবিষ্যৎ তার চোখের সামনে অদৃশ্য হয়ে যাচ্ছে। গাড়িতে প্রদীপবাবু গভীর শ্বাস ফেলে বললেন, সত্যি বলেছ বাবা, ঈশ্বরের লাঠিতে শব্দ নেই, কিন্তু যখন পড়ে তখন সব সমান করে দেয়। অর্জুন মায়ের কাঁধে মাথা রেখে হেসে জানালা দিয়ে বাইরে তাকাল। সে শিখেছে, টাকা তো হাতের ময়লা, আসে যায়, কিন্তু পরিবারের সঙ্গ ও মা বাবার আশীর্বাদ সেই পুঁজি, যা একবার হারালে দুনিয়ার কোনো সম্পদ ফিরিয়ে দিতে পারে না। মিতা লোভে হীরকখণ্ড হারিয়েছে,
আর অর্জুন ত্যাগ ও প্রেমে নিজের সম্পূর্ণ জগৎ জয় করেছে।